আজ তোমাদের নিয়ে যাব ভারতবর্ষের এমন একটি মন্দিরে যেখানে ঈশ্বরের পুজো হয় 6 মাস আর বাকি 6 মাস মন্দির থাকে বরফে ঢাকা বন্ধ। মন্দিরের পেছনে লুকিয়ে আছে অলৌকিক আগ্নেয়গিরির ইতিহাস। আমি কথা বলছি 4 ধামের অন্যতম বদ্রীনাথ ধামের। নিয়ে যাব এমন এক মন্দিরে যেখানে ভগবান বিষ্ণুর অবতার নরসিংহদেবের মূর্তির ডান হাত ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে, আর যেদিন সেই হাত সম্পূর্ণ ভেঙে যাবে সেদিন গভীর হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ মন্দির চিরতরে বন্ধ হয়ে যাবে। দেখাবো সেই জায়গা যেখানে সরস্বতী নদী প্রবেশ করেছে পাতালে এবং পাণ্ডবেরা যে স্থান থেকে স্বর্গের পথে যাত্রা শুরু করেছিলেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকাল হতেই হোটেলের ব্যালকনি থেকে একটা দারুণ ভিউ এনজয় করে আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর চারপাশের দৃশ্যটা কি যে বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। তো আমরা এখন এসেছি নরসিংহ মন্দিরে। বিশ্বাস করা হয় যে মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভগবান নরসিংহের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। কিংবদন্তি অনুসারে ভগবান নরসিংহ তার ভক্ত প্রহ্লাদকে তার অত্যাচারী পিতা হিরণ্যকশিপুরের হাত থেকে রক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। ঐতিহাসিকভাবে এই মন্দিরটি আদি শঙ্করাচার্যের রাজত্বকালে প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে নরসিংহ মন্দিরের দেবতার ডান হাত ভেঙে যাওয়ার ফলে বদ্রীনাথ মন্দির স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এই ঘটনা ঘটলে বদ্রীনাথের দেবতাকে একই অঞ্চলে আরেকটি মন্দির ভবিষ্য বদ্রীতে স্থানান্তরিত করা হবে। প্রতি বছর শীতকালে যখন হিমালয়ের বুকে বরফ পড়ে তখন বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু ভক্তদের পূজা বন্ধ হয় না, কারণ সেই সময় ভগবান বদ্রীর পুজো হয় এই নরসিংহ মন্দিরেই। এই জন্যই এই মন্দিরকে বলা হয় বদ্রীনাথের শীতকালীন আসন। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর রাস্তাটা এতটা সুন্দর ছিল যে মনে হচ্ছিল এই পথ যেন শেষই না হয়, চলতে থাকুক অনন্তকাল ধরে। তবে গাড়ির তেলের কথাটাও মাথায় রাখতে হবে, সেটা ফুরিয়ে গেলে এই পথ তখনই শেষ হয়ে যাবে। রাস্তায় এক জায়গায় দেখলাম এই সুন্দর একটা ঝর্ণা, তারপর আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। পাহাড়ের চূড়ায় না পৌঁছানো পর্যন্ত এর উচ্চতা নিয়ে ভাববে না। যখন তুমি ওপরে পৌঁছে যাবে তখন নিচে তাকিয়ে দেখো যে তুমি কতটা নিম্ন অঞ্চল থেকে উঠে এসছিলে। আজ যেন এই কথাটা পূর্ণতা পেল আমার কাছে। আমরা পৌঁছে গেছি বদ্রীনাথে। এখন গাড়ি চলে যাবে পার্কিং এ, আর আমরা এখান থেকে শুরু করব হাঁটতে। সামনের পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখো। চলো এবার এখান থেকে শুরু হবে হাঁটা। তবে কেদারনাথের মতো 22-23 কিলোমিটার না, ওই 2 থেকে 2.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। সত্যি পাহাড়ের সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না, অনুভব করতে হবে ভেতর থেকে। তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু আমি যেটা চোখে দেখছি সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। ওই যে সামনে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির। ভিড় দেখেছো শুধু? হবে নাই বা কেন, কেদারনাথ যে বন্ধ হয়ে গেছে 3 দিনের জন্য, তাই সবাই এখানে আসছে বদ্রীনাথ ধাম দর্শন করতে। চলো এবার যাই, গিয়ে লাইনে দাঁড়াই, তা না হলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। পুজো সামগ্রী কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে। ওই যে দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির, আর এদিকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। কেদারনাথে পুজো দেওয়ার জন্য যদি 3 থেকে 4 কিলোমিটার লাইন পড়ে, তাহলে বদ্রীনাথের লাইন পড়ে 5 থেকে 6 কিলোমিটার। আমরা লাইনের কোথায় দাঁড়িয়ে আছি তোমরা আন্দাজও করতে পারবে না। মন্দির তো দূরের ছাই, মন্দিরের চিহ্নও এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা লাইনের এতটাই পিছনে আছি। তবে চারিদিকের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। একটু একটু করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য যেন আরো সুন্দর লাগছে দেখতে। প্রচলিত মতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং আদি শঙ্করাচার্য 8ম শতকে। তবে হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু নিজেই এখানে তপস্যায় বসেছিলেন এবং দেবী লক্ষ্মী তাকে রক্ষা করতে রূপ নিয়েছিলেন বজ্রবৃক্ষ বা বদ্রী বৃক্ষে। এখান থেকেই নাম হয় বদ্রীনাথ। চলে এসছি মন্দিরের খুব কাছাকাছি। এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু মন্দিরের দরজা এখন আধ ঘন্টার জন্য বন্ধ আছে। তবে মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই, তাই হয়তো আমি তোমাদের এইটুকুই দেখাতে পারবো। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না থাকায় আর কোনো ভিডিওই করা হয়নি।
বদ্রীনাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আবারও একটা জায়গায়, ভারতের শেষ সীমান্তে, যেখানে পাহাড় ছুঁয়ে আসে আকাশকে, যেখানে নদীর শব্দে মিশে থাকে দেবতার গল্প। সেই জায়গায় আছে একটা ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রাম শুধু ছোট না, এটাই ভারতের ফার্স্ট ভিলেজ। কিন্তু বলো তো, কেন এই গ্রামকে ভারতের প্রথম গ্রাম বলা হয়? এখানে এমন কি রহস্য আছে যে হাজার হাজার পর্যটক হেঁটে আসে এই বরফ ঢাকা পথ পেরিয়ে? চলো তাহলে পাড়ি দেওয়া যাক মানাক গ্রামের দিকে। মানাক গ্রাম উত্তরাখণ্ডের চামোলি জেলার বর্ডারে অবস্থিত। এটা বর্ডার বলতে সত্যিকারের বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডারের একদম কোল ঘেঁষে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট উচ্চতায় এই গ্রাম অবস্থিত বদ্রীনাথ ধাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন আসতেই পারে, শেষ সীমান্তে থাকা একটা গ্রামকে আবার প্রথম গ্রাম বলা হয় কেন? আসলে এটা একটা প্রতীকী পরিচিতি। চীন সীমান্তে অবস্থিত হওয়ায় যখন ভারতীয় সেনা বা ট্রেকাররা সীমান্তে যান, তখন এই গ্রামটাই তাদের ইন্ডিয়া কা আখরি গাঁও বা শেষ গ্রাম হিসেবে পরিচিত পায়। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা প্রথম সীমান্ত, প্রথম রক্ষা কবচ, আর তাই বোর্ডে লেখা থাকে ভারত কা পেলা গাঁও মানা। কিন্তু মানা ভিলেজ শুধু ভৌগোলিক কারণে বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের মহাকাব্যিক ইতিহাস। জানা যায় যখন পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তারা এই গ্রামে এসেছিলেন। এখানে আছে ভীমপুল, একটা বিশাল পাথর যেটা সরস্বতী নদীর ওপর পড়ে আছে। কথিত আছে নদী পার হতে ভীম এই বিশাল পাথরটিকে ফেলে দিয়েছিলেন যাতে দ্রৌপদী পার হতে পারে। ব্যাস গুহা, এখানেই মহর্ষি ব্যাস মহাভারত রচনা করেছিলেন। গুহার ভিতরে আজও দেখা যায় তার ধ্যানমগ্ন মূর্তি। গণেশ গুহা, এটা সেই স্থান যেখানে গণেশজি ব্যাসদেবের কথা লিপিবদ্ধ করেন। তাছাড়াও তোমরা এখানে দেখতে পাবে সরস্বতী নদীর পাতালে প্রবেশ। পুরাণ অনুযায়ী দেবতাদের নির্দেশে একদিন সরস্বতী নদী পাতাললোক বা পাতালে গিয়ে বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এই পৃথিবী থেকে। কথিত আছে সরস্বতী নদীর প্রবল শব্দে ঋষিদের ধ্যানভঙ্গ হচ্ছিল। তখন তারা সরস্বতী দেবীকে অনুরোধ করেন যেন তিনি নীরব হন। সরস্বতী দেবী তখন রুষ্ট হন এবং পাতালে প্রবেশ করেন। সেই থেকেই এই নদী আজও পাতাল গঙ্গা নামে পরিচিত। মানা গ্রামে আপনারা সেই স্থানও দেখতে পাবেন যেখানে সরস্বতী নদী এক গর্জনাত্মক গতিতে প্রবাহিত হয়ে একটা পাথরের মধ্যে হঠাৎ হারিয়ে যায়। জলটা যেন এক মুহূর্তে আকাশ থেকে মাটিতে আর সেখান থেকে মাটির নিচে চলে যায় দৃশ্যমান থেকে অদৃশ্য জগতে। এই জায়গাটাই ভারতীয় পুরাণে সরস্বতীর পাতালে প্রবেশের স্থান হিসেবে চিহ্নিত। এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব ঋষিকেশ।